আদিবের চাচি বুঝলো আদিব কিছু লুকাচ্ছে তার থেকে। মুহূর্তেই উনি ঋতুকে ধাক্কা দিয়ে বলল, এই কলঙ্কিনী নষ্টা মাগি, তুই কোন মুখ লইয়া গ্রামে আইছ? দুইটা সংসারে তছনছ কইরাও তোর মনে শান্তি হয় নাই? সোনার টুকরা পোলাটা রাইখা বুড়া এক বেটার লগে চলে গেছ। পোলাটার তো একবার টাকা পয়সা সব নিয়ে খাইয়া দিছ, এখন আবার পোলাটায় যেই না একটু নিজের জীবনটা গুছিয়ে লইব অমনি এখানে হাজির হইছ। তো নতুন বাতারের আদর্শ কম পড়তে আছে নাকি? কম পড়লে পাড়ায় যা, তোর জন্য ওইটাই ভালো। এক্ষুনি এই গ্রাম থেকে দূর হবি শয়তানের বাচ্চা, আর যেন কোনোদিন তোর ছায়া এই গ্রামে না দেখি। বলে আবারও ধাক্কা দিল চাচি। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস নিয়ে যেন উপভোগ করছে বিষয়টি। ঋতু প্রত্যুত্তরে কাউকে কিছু বলতে পারলো না। কি বলবে সে? তার কর্ম ভালো হলে তো এসব আর শুনতে হতো না। অনুতপ্তার আগুনে হৃদয়টা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অথচ কাউকে বুঝাতে পারছে না। লোকজনের এমন বাজে বিশ্রী বাক্য আর সহ্য করতে পারলো না ঋতু। ক্লান্ত শরীর এক বুক অসহায় যন্ত্রণা নিয়ে গ্রাম ছাড়লো ঋতু। আবার জসিমের নিকট যাবে বলে গাড়িতে বসলো। আজ তার আপন বলতে কেউ নেই, তার কষ্টগুলো অনুভব কেউ করছে না। বিশাল এই পৃথিবীতে সে সম্পূর্ণ একা। জসিমের ওইখানেই তার শেষ ভরসা। যত কষ্ট দেখ একটা থাকার মতো আশ্রয় তো আছে। পরক্ষণে আবার মনে মনে ভয়ও হচ্ছে, যদি জসিমও তাকে সবার মতো তাড়িয়ে দেয়। প্রায় ঘন্টাখানেক হয়েছে নদীর পারে ঘাসের উপরে শুয়ে আকাশের দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আদিব। নিজের কষ্টগুলো যেন নিকোটিনের ধোঁয়ার সাথে সাথে উড়িয়ে দিচ্ছে ওই দূর আকাশে। অতিরিক্ত সিগারেট খাবার ফলে মাথা টনটন করছে তার। হাতের সিগারেটটায় দুইটা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আদিব। অতঃপর মনে মনে আওড়ালো, আমি অভিশাপ দিচ্ছি না, তবে আমি খুব করে চাই আমার সাথে অন্যায় করা মানুষদের আল্লাহ তাআলা নিজে শাস্তি দিক। আজ না হোক, আজ থেকে 10 বছর কিংবা 10 যুগ পরে হলেও তারা তাদের কর্মফল ভোগ করুক। তারাও উপলব্ধি করুক আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারা উপলব্ধি করুক অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। অন্যকে কষ্ট দিলে সেই কষ্ট সুদ সহ নিজের কাছেও ফিরে আসে। মাথাটা ঘুরছে তার। উঠে গিয়ে নদীর পানি দিয়ে ভালোভাবে চোখে মুখে ছিটালো। পরক্ষণে সুমনা বেগম ফোন দিয়ে বাজারের কিছু লিস্ট দিল। আজকের বিষয়টি এখনো তার অজানাই রয়ে গেল। মায়ের ফোন পেয়ে নিজেকে সামলে নিল আদিব। মধ্যবিত্ত পুরুষ মানুষদের ভিতরে কষ্ট জাগ্রত করতে নেই, তাদের কষ্টগুলো বুকের ভিতরে খুব গোপনে মাটি চাপা দিয়ে রাখতে হয়। কেননা তাদের যে অনেক দায়িত্ব জীবন সংসারে। নিজের কষ্টগুলো মাথা থেকে জেরে হেলে দুলে নিজের বাড়ির দিকে রওনা দিল আদিব। ঋতুর ঢাকায় পৌঁছাতে রাত 10টা বেজে গিয়েছে। বাস থেকে নেমে ক্লান্ত দেহ, বিষণ্ণ মনটা টেনে হিস্ট্রে কোনো মতে জসিমের বাসার দিকে যাচ্ছে। এরপরে তার সাথে ঠিক কি হবে আদৌ জানা নেই তার। জসিমের ভয়ে বুকে দুকদুকানি হচ্ছে। ঋতু অনুভব করছে সারা শরীর মৃদু কাঁপছে তার। তবুও এক বুক সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া যে তার কোনো উপায় নেই হাতে। নিজ দোষের সৃষ্টিকর্তা যে তার সকল পথ বন্ধ করে দিয়েছে। শরীর, চোখে মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ। তার উপরে সারাটা দিন অনাহারে থেকেছে মেয়েটা। হাঁটতে পারছে না ঠিকভাবে, দেহটা আর চলছেই না সামনে। নিজের কাছে টাকাও আছে খুব সীমিত, তবুও ক্ষুধার জন্য কিছু খেতেই হবে। হঠাৎ চোখে পড়লো একটা চায়ের দোকান। সেখান থেকে 10 টাকা দিয়ে দুটো পাউরুটি কিনে পানি দিয়ে ভিজিয়ে গপ গপ করে খেয়ে নিল। দোকানদার অবাক চোখে এক ক্ষুধার্ত মেয়ের খাওয়া দেখলো। পেটের ক্ষুধার জন্যই তো মানুষ কত কি করে। যে মেয়েটা এসব দেখলেও একটা সময় নাক ছিটকিয়েছে, আজ পেটের দায়ে অমৃতভাবে খাচ্ছে শুকনো পাউরুটি। ঘন্টাখানিক হয়েছে জসিমের বাসার সামনে জুবুথুবু হয়ে বসে আছে ঋতু। বাসার দরজায় বড় একটি তালা ঝুলানো, চারপাশে শুষার নীরবতা বিরাজমান। রাত তরতর করে বাড়ছে, অথচ মানুষটার কোনো খবর নেই। ঋতুর ফোনটা অবধি তুলছে না। মনটা কু গাইছে তার। তবে কি শিলার নিকট গিয়েছে জসিম? ঋতু ছিল তার কয়েকদিনের মোহ, গুটি কয়েকদিনের প্রয়োজন মাত্র। মোহ কেটে গিয়েছে। এখন ঋতুর দর্শন ও বিষাক্ত ঠেকাচ্ছে জসিমের কাছে। সংসারের জন্য শিলাকেই খুব দরকার তার, সেটা হারে হারে অনুভব করে জসিম। তাই তো শিলাকে নিজের কাছে আনবার জন্য মরিয়া হয়ে উঠেছে জসিম। ঋতু কয়েকদিন আগে শুনেছিল যেভাবেই হোক শিলা ও ছেলে মেয়েদের ঢাকায় নিয়ে আসবে। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াও হয়েছিল। তাকে বারবার বাসা থেকে যাবার হুমকি দিয়েছিল জসিম। সেখানে গতকাল সে নিজ ইচ্ছায় জসিমকে কিছু না বলে বাসা থেকে চলে গিয়েছিল। এমনটা করা একদম ঠিক হয়নি তার। নিজের জায়গাটা নিজেই হাতছাড়া করলো সে। জসিমের মতো মানুষের দ্বারা
ধরো সবই সম্ভব। মাথা ভর্তি দুশ্চিন্তা, একাধিক প্রশ্ন কিলবিল কিলবিল করছে মস্তিষ্ক জুড়ে। তবে কি জসিম শিলাকে নিয়ে আসবে? তাকে যদি বাসায় আর না তোলা হয়, একা এই শহরে কি করবে সে? কোথায় যাবে? না আর ভাবতে পারছে না ঋতু। তার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আরো কিছু সময় অপেক্ষা করছে ঋতু, কিন্তু আসছে না জসিম। ক্লান্ত শরীর নিয়ে সারা রাত এখানে বসে থাকাও সম্ভব নয়। মিনিট 10 দূরেতে বান্ধবী রিয়ার বাসা। একবার ভাবলো সেখানে যাবে, আবার ভাবলো এত রাতে তাদের বিরক্ত করা কি ঠিক হবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে ঋতু। হুট করে সিদ্ধান্ত নিল রিয়াকে একবার কল করা যাক। যদি যেতে বলে তবে যাবে সে। কয়েকবার কল দিতেই রিসিভ করলো রিয়া। ঋতু আকতি কণ্ঠে বলল, দোস্ত আমি আসবো তোদের বাসায়, বড় বিপদে পড়েছি। একটা রাত জায়গা হবে তোদের বাসায়? প্লিজ একটা রাত শুধু। এত রাতে ঋতু তার বাসায় আসবে শুনে কপালে বাস পড়লো অপর প্রান্তের মানুষটির। খানিক চিন্তিত হয়ে প্রশ্ন করলো, এত রাতে আমাদের বাসায় আসবি মানে? কোনো সমস্যা হয়েছে নাকি তোর নতুন জামাই বাসা থেকে বের করে দিয়েছে? শেষের কথাটা খোঁচা দিয়ে বলল রিয়া, যা ঋতুর হৃদয়ে হাজারটা সূচের মতো বিঁধল। ঋতু আজকের ঘটনা আড়াল করলো, মুখে একটু হাসি টেনে বলল, কি বলিস তুই? আমি গ্রামে গিয়েছিলাম কয়েকদিন আগে, আজই একটু আগে ফিরলাম। আর উনি হঠাৎ ব্যবসার কাজে ঢাকার বাহিরে গেছে, ফিরতে অনেক রাত হবে। বাসার চাবিটাও ওনার কাছে। বাসার সামনে একা একা ভয় করছে আমার। রিয়া বিশ্বাস করলো কিনা বোঝা গেল না, তবে সে অনুভব করছে ঋতু একদমই ভালো নেই। ঋতুর এমন একটা ঘৃণিত কাজের জন্য তার উপরে রাগান্বিত রিয়া। একসময় দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, এখন দুজনের মাঝে বড্ড দূরত্ব। আগে তার অনেক বিপদে বেশ সাহায্য করেছে ঋতু। এই মানুষটি বিপদে তাকে কি করে না করা যায়। মানবতার খাতিরে কয়েক সেকেন্ড চুপ করে আসতে অনুমতি দিল রিয়া। অনুমতি পেয়ে আর 1 সেকেন্ড ব্যয় করলো না ঋতু। দ্রুত পায়ে এগিয়ে গেল রিয়ার বাসায়। ঋতুর জীর্ণ শীর্ণ মুখশ্রী দেখে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল রিয়া। রিয়া ও তার হাজবেন্ড সাজিদকে নিয়ে এক রুমের একটি বাসার ছোট্ট সংসার তাদের, যার ফলে সবকিছু এক রুমের মধ্যে। ঋতু ফ্রেশ হয়ে এসে খাটের কিনারায় বসলো। তার এক পাশে রিয়া ও সাজিদ বসা। কয়েকবার লক্ষ্য করছে ঋতু সাজিদ তার শরীরের দিকে গভীর দৃষ্টিতে তাকাচ্ছে। এই দৃষ্টি ভালো ঠেকছে না ঋতুর কাছে। সে মাথা নত করে আছে। রিয়া ঋতুকে পর্যবেক্ষণ করলো কিছু সময়। মুখ দেখে মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি। তাই ঋতুকে বসতে বলে ফ্রিজ থেকে খাবার নিয়ে গরম করতে গেল রান্নাঘরে। এই সুযোগে সাজিদ এসে ঋতুর পাশ ঘেঁষে বসলো। ঋতু লাফ দিয়ে উঠে মৃদু স্বরে বলল, কি করছেন কি ভাইয়া? দূরে গিয়ে বসুন। পরক্ষণে ঋতুর একটি হাত ছো মেরে টেনে নিজের পাশে বসিয়ে দিয়ে সাজিদ ফিস ফিস করে বলল, এত দূর দূর করছো কেন শালিকা? বুড়ো বয়সের বেটারা তোমার কাছে চান্স পায়, আমি ইয়াং দুলাবাই হয়ে কি সুন্দরী শালিকে একটু আদর করতে পারি না? একটা রাত হবে কি, একবার আসো, তোমার বুড়ো জামাইয়ের থেকে অনেক বেশি সুখ দিব। বলেই পৈশাচিক ভাবে হাসলো সাজিদ, যা দেখে ঘৃণা রাগে মিলেমিশে একাকার ঋতুর শরীর গিনগিন করছে। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না ঋতু। এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাজিদের গালে এক থাপ্পড় মারতে হাত এগোতেই হাতটা শক্ত করে চেপে ধরলো সাজিদ। মুহূর্তে ব্যথায় কুকড়ে উঠল ঋতু। সাজিদ হাত আরো একটু শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে কটমট করে বলল, বেশ শ্যামাকি, তোর এই অপবিত্র শরীর নিয়ে এত অহংকার? মনে হচ্ছে দুধের দোয়া তুলসী পাতা তুই। তোকে তো আমি দেখে নিব মাগি। এরই মধ্যে ঋতুর পায়ের আওয়াজ শোনা গেল। এই শব্দ পূর্ণকহরে পৌঁছাতে ঋতুর দিকে রক্তিম চোখে একবার তাকিয়ে হাত ছেড়ে দিয়ে রুম থেকে বাহিরে চলে গেল সাজিদ। লজ্জায় ঘৃণায় চোখ দুটো ঝাপসা হয়ে গেল ঋতুর। আজ নিজের করা ভুলের জন্য প্রতি পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হচ্ছে তাকে। সবাই তাকে পেয়ে বসেছে যেন। একটা সময় সাজিদ তাকে কতটা সম্মান করত, কত ভালো মানুষ মনে করত তাকে, অথচ সেই মানুষটা আজ তাকে কুপ্রস্তাব দিচ্ছে। এই পুরুষ কি আদৌ ভালো মানুষ, না এরা হচ্ছে মুখোশধারী শয়তান? এই শহরের প্রতিটি অলিতে গলিতে এমন হাজারো মুখোশধারী ভদ্রলোক রয়েছে। এক শয়তানের পাল্লায় পড়ে আজ জীবনে এত দুঃখ দুর্দশা। আজ আদিব তার কাছে থাকলে হয়তো দুঃখ দুর্দশা তাকে ছুঁইতেও পারত না। আফসোস, মানুষটাকে নিজেই ঠকিয়েছে। সে তার সমস্ত বিশ্বাস তাসের ঘরের মতো ভেঙে মিলিয়ে দিয়েছে হাওয়ায়। তার সরলতা নিয়ে খেলা করেছে প্রতিনিয়ত। এখন মানুষটা বুঝতে শিখেছে বিশ্বাসঘাতকদের বারবার ক্ষমা করতে নেই। তাই তো মুখ ফিরিয়ে নিয়েছে ঋতুর থেকে।
ভাবতেই চোখের জমাট বাঁধা অশ্রুগুলো গড়িয়ে পড়লো গাল বেয়ে। এখানে এই বাসায় আর মন টিকছে না ঋতুর। তার জন্য তার বান্ধবীর সংসারে অশান্তির সৃষ্টি হোক তা একদমই চায় না সে। কিন্তু এত রাতে কোথায় যাবে, তাই বাধ্য হয়ে এই রাতটা এখানে কাটাতে হবে। রিয়াকে খাবার নিয়ে রুমে আসতে দেখে দ্রুত চোখের জলটুকু মুছে ফেললো হাতের উল্টো পিঠ দিয়ে। আজকের ঘটনা বলে দুজনের মধ্যে অশান্তি বাড়াতে চায় না ঋতু, তাই এসব বিষয় কিছু বলল না রিয়াকে। রিয়া খাবার বেড়ে দিয়ে ডাকলো ঋতুকে। পেটের প্রচন্ড ক্ষুধা